স্বাগত ৭১ খেলা যোগের সাথে আছে আমি কোহিনুর কণা। হয়ে গেছে বিপিএলের ১২তম আসরের মেগা অকশন। কতটা জমে উঠেছিল, কতটা চমক দেখিয়েছে, চমকের খবর আমরা জানি। কারা কতটা শক্তিশালী দল গড়লো সে নিয়ে আমরা আলোচনা করতে চাই এই মুহূর্তে স্টুডিওতে। আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, শুভ সকাল, স্বাগত ৭১ খেলা যোগে। বিপিএলের অকশন অনেক বছর পর আমরা প্রত্যেকে দেখলাম, আপনি সেখানে ছিলেন আমি যতদূর জানি, নিশ্চয়ই এনজয় করেছেন। খুব বেশি কি চমক, মানে চমকে গিয়েছিলেন নাইম শেখকে যখন ১,২০,০০,০০০ নেওয়া হয়েছে? একেবারেই, শুধু আমি না, আমার মনে হয় যে আমাদের অকশন রুমের বাইরে আমাদের মিডিয়ার জন্য যে রুমটা ছিল সেখানে প্রত্যেকেই একটা বিস্ময়ের শব্দ, যেটা কি হলো। এবং খুবই হয় না যে আপনি ধরেন শুরুতে স্টার্টিংটা আসলে অনেক বেশি চমক দিয়ে শুরু হয়েছিল। ফলে আমার মনে হয় যেটা আমি আলোচনা করছিলাম যে নাইম শেখ যদি প্রথম বিডে না উঠে তিনি যদি পরের দিকে উঠতেন তাহলে কি তিনি ১ কোটির উপর দাম পেতেন কিনা। তো আমার মনে হয় যে সবাই খুব এক্সাইটেড ছিল এবং যে ক্যালকুলেশন হিসাব নিকাশ করে দলগুলো বসেছিল প্রথমবারেই আসলে সেটা এলোমেলো হয়ে যায় হঠাৎ করে। এটা কি আসলে অনেক বছর পর অকশন বা প্রথম ডাক বুঝে উঠতে পারেনি, আনপ্রিপেয়ার্ড, এরকম কোনো ব্যাপার? কারণ আমরা যদি দেখি নাইম শেখ তো গেল বিপিএলে, তার ৫০০-এর উপরে রান আছে, তিনি ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলছেন, তারপরেও কেন তাকে সবচেয়ে বেশি মূল্যে নেওয়াতে সবাই অবাক হচ্ছে? এটা কেন? বিকজ আমার মনে হয় মেইনলি হচ্ছে নাইম শেখের ধরুন ইন্টারন্যাশনাল পারফরমেন্সের জন্য আসলে সবাই এটা মনে করছে, যেহেতু তিনি ন্যাশনাল টিমেরও বাদ পড়ে গেছেন, তার টি-20 স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়, কিন্তু একই সাথে আমরা প্রায় আপনি যে পয়েন্টটা বলেন এটা ভুলে যায় যে নাইম শেখ গত বিপিএল এ শুধু না, তিনি ঘরোয়া ক্রিকেটে মোটামুটি পরীক্ষিত পারফর্মার সব ফর্ম্যাটেই, বাট স্টিল তিনি যে আসলে বিপিএল এর হায়েস্ট পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হবেন এটা বোধহয় কেউ চিন্তাও করেনি বিপিএল শুরুর আগে। এবং সেই জায়গাটা আরো বেশি অবাক করে দিয়েছে যখন লিটন কুমার দাসের দামটার সঙ্গে তার এত বড় একটা পার্থক্য হয়। বাট এটাই আসলে অকশন, মানে খুব আনপ্রেডিক্টেবল থাকে এবং বেশ কিছু এক্সাইটিং বিড আমরা দেখেছি, অনেক নাটকীয়তাও হয়েছে সারাদিন ধরে, আপনাদের রিপোর্টও দেখছিলাম, ধরুন মুশফিক, রিয়াদ বাদ পড়া, আবার তাদেরকে বিসিবির ডিরেক্টরের অনেকটা রিকোয়েস্ট এবং তারপরে তাদেরকে নেয়া, মানে মুশফিক রিয়াদ নিয়ম উল্টে পাল্টে দিলেন, কারণ অকশনের নিয়ম তো এরকমটা নয়। রাইট, বাট এটাই হচ্ছে ওই তো আর কি, ফ্র্যাঞ্চাইজিগুলো যদি কোনো কিছু নিয়ে একমত হয় তখন আসলে বিসিবি সেটা মেনে নেয় এবং সেটাই করেছে। কিন্তু শুধু নাইম শেখের কথা যদি বলি, ধরুন নাইম শেখের এখন অবশ্যই প্রথমত হচ্ছে চট্টগ্রামের স্ট্র্যাটেজি নিয়ে অনেক প্রশ্ন হতে পারে, কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে প্রথমেই আসলে বলেই সম্ভবত এটা, কারণ ওই অকশনে যেটা হয় হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হয়, ইগোর একটা ব্যাপার থাকে এবং কেউ একবার বিট করলে মনে করে না ওকে আমার নিতেই হবে, এবং আমার মনে হয় ওই পার্টিকুলার মোমেন্টে ওই রকমই একটা কিছু ঘটেছে। এবং চট্টগ্রাম যে টাকাটা খরচ করেছে এবারের বিপিএলে, তৃতীয় সর্বোচ্চ টাকা তারা খরচ করেছে এবং সেখানে একজনের পেছনে আসলে তারা একটা বড় অংশ টাকা খরচ করেছে। তো সব মিলে বলছিলাম যে আনপ্রেডিক্টেবল, বাট একই সাথে কিন্তু প্রেডিক্টেবলও ছিল যে বিপিএল এর অকশন মানে এই নানান রকম কনফিউশন থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, এবং ঠিক সেই সব কিছুই ছিল বিপিএল এর অকশন। আমরা দেখেছি কিছুক্ষণ পর পরই আসলে মোমেন্টাম নষ্ট হচ্ছিল, যদিও আমরা জানি যে মক অকশনও হয়েছে আগের দিন, কিন্তু তারপরেও খুব আনপ্রিপেয়ার্ডই মনে হয়েছে। অভ্যেস নেই বোধহয়, এই কারণেই হয়তো। হ্যাঁ, মানে আমরা সেটাই ভাবছিলাম যে আমরা তো ধরুন নিয়মকানুন জেনে এসেছি, মুখস্থ করতে বসতে হয়েছে কাগজপত্র নিয়ে, সেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চয়ই আমাদের চেয়ে আরো বেশি প্রিপারেশন নিয়ে বসে, নিশ্চয়ই তারা ইনভেস্ট করছে এখানে। সবচেয়ে বেশি ভালো মানে প্রিপারেশন নিয়ে কারা এসছে বলে মনে হয়? সবাই আসলে রাজশাহীর কথাই বলছে, সেখানে হান্নান সরকার ছিলেন, তিনি নির্বাচক থাকাতে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ তার আছে, তিনি সবাইকে চেনেন, এইটা তাদের দলকে খুব বেশি একটা মাইলেজ দিয়েছে কিনা? নিশ্চয়ই আমার মনে হয় যে আপনি যদি দেখেন একেবারেই ক্যালকুলেটিভ ছিল হচ্ছে রাজশাহী, এবং শুরু থেকে হান্নান সরকারকে ঘিরে আসলে আলাপটা ছিল, যেহেতু তিনি সমস্ত এইজ ক্রিকেটার আসলে তার হাত দিয়ে উঠে এসেছে, এবং তিনি তার দলের দিকেও যদি থাকেন মেহরুবকে যেরকম নিয়েছেন, হ্যাঁ, সো হি নোজ আসলে তাদের ইনস এন্ড আউট, এবং তাদের সঙ্গে তার এত সম্পর্ক ভালো, সোশ্যাল মিডিয়ায় তিনি রেগুলার তাদের নিয়ে কন্টেন্ট বানিয়েছেন একটা সময় যখন বিসিবির নির্বাচক থেকে তিনি সরে দাঁড়ান। তারপর ফলে এই বয়স ভিত্তিক ক্রিকেটারদের সঙ্গে হান্নান সরকারের খুবই ভালো পরিচয়, এবং শুধুমাত্র এই ধরনের ক্রিকেটারদের সঙ্গে যেটা হয় তাদের ফ্যামিলির সঙ্গেও একটা বন্ডিং থাকে, এবং সেটাই আসলে আমার মনে হয় কাজে লাগিয়েছেন হান্নান সরকার, যে অন্য ক্রিকেটাররা আসলে কোথাও হান্নান স্যারের বাইরে তারা আর চিন্তাও করেনি। একবার যখন বলেছেন হান্নান সরকার যে তুমি আমার দলে, তখন তারা ধরে নিয়েছে তারা সেখানেই খেলবে তাদের ক্যারিয়ারের স্বার্থে, এবং অবশ্যই হান্নান সরকারের সঙ্গে তাদের ওই কেমিস্ট্রিটা আছে। ফলে রাজশাহী আমার মনে হয় যে জায়গায়, এবং তারা শেষ পর্যন্ত ধরুন মুশফিকুর রহিমকেও যেও নিয়েছে, প্রবাবলি এটাও ছিল তাদের ওই একটা স্ট্র্যাটেজিরই অংশ, তাদের মিডল অর্ডারটা তারা আসলে আরেকটু বেশি ডেপথ আনার জন্য তারা সেটা করেছে। সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে রাজশাহী ছিল দ্য মোস্ট ওয়েল প্রিপেয়ার্ড এবং ক্যালকুলেটিভ অকশনিয়ার, এবং একই সাথে
যদি আপনি দলের দিকে দেখেন মনে হবে যে রংপুর কাগজে কলমের মধ্যে সবচেয়ে এগিয়ে ভালো, এবং রংপুর এটা প্রত্যেকবারই হয়, সব নয়, বিগ আপনার কি মনে নেমস হয়? তাদের কাছে মানে তারা থাকে। নয় ততটা শক্তিশালী? রংপুর দেখেন গত বিপিএল এর কথা চিন্তা করলে তারা নিজেরাও এত কনফিডেন্ট হবে না। গত বিপিএল এর টিম প্রবাবলি এর চেয়ে আরো বেশি হাইপ ছিল, টানা সবগুলো ম্যাচ জিতে এলিমিনেটরের এরকম একটা ম্যাচে গিয়ে তারা বাদ পড়ে যায় নকআউটে। সো রংপুর সেদিক থেকে অনেক বেশি আমার মনে হয়েছে যে এবারও তারা আসলে শিরোপার জন্যই তারা খেলছে বা নামবে। সিলেটের কলও ওয়াজ মোটামুটি মানে তাদের কলও খুব সিলেক্টিভ ছিল, কিন্তু ইন্টারেস্টিং ছিল হচ্ছে নোয়াখালী। আমরা শুরু থেকে ভাবছিলাম নতুন ফ্র্যাঞ্চাইজি, তারা আসলে কোনো প্লেয়ারই কিনছিল না, এবং একটা সময় বারবার নিলাম থেকে বলা হচ্ছিল যে নোয়াখালীকে এতগুলো প্লেয়ার কিনতে হবে, এবং তারা প্রত্যেকবারই রেস করছিল বিট, কিন্তু শেষ পর্যন্ত কাউকে লক করছিল না। খুবই ইন্টারেস্টিং। এবং চট্টগ্রামের তো তারা তো খুবই চমকই দিয়েছে, নাইমের জন্য তারা এত টাকা খরচ করছে, জিয়াউর রহমানকে কেউ নিচ্ছিল না, হঠাৎ করে তারা তাকে নিল এত টাকা দিয়ে। এই জায়গাটাতে তারা অ্যাঞ্জেলো পেরেরা নামে শ্রীলঙ্কান প্লেয়ার নিয়েছেন, এক্স ক্রিকেটার, তিনি আসলে কোথায় খেলেন, 35 ইয়ার্স বয়স। আমি কালকে তার ক্রিকেট মধ্যে তার পরিসংখ্যানগুলো দেখলাম, এই জায়গাগুলোতে অনেকে একটু সাসপিশিয়াস বলছে চট্টগ্রামের আচরণ। আমার মনে হয় সেটা খুবই রিজনেবল আছে বলা। কারণ হচ্ছে ধরুন আপনার যখন একটা পুল আছে আপনার সামনে, এবং আপনার সামনে যে বাজেটটা আছে, সেখানে আপনি কি আসলেই যদি টুর্নামেন্টের দলের ব্যালেন্সের জন্য বা কোনো পরিকল্পনার অংশ হিসেবেও নিতে চান, সেখানে আসলে অ্যাঞ্জেলো পেরেরার নামটা ঠিক কোন যুক্তিতে সেটা বোধগম্য হয়নি। এবং অ্যাঞ্জেলো পেরেরা যেটা বললাম যে সবশেষ টি10 খেলেছেন, এবং তার কোনো ধরনের ফরম্যাটেই কোনো ধরনের ক্রিকেটে তার ওরকম আহামরি পারফরমেন্স নেই যে বিপিএলে তাকে নিতে হবে। সেখানে ধরুন আরো অনেক বড় বড় ক্রিকেটারও কিন্তু মানে অ্যাঞ্জেলো পেরেরার চেয়ে বড় বড় ক্রিকেটারের নাম উঠেছিল এবং তাদের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। সো এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। বাট চট্টগ্রাম দলটাই তো আসলে শেষ মুহূর্তে নানান নাটকীয়তার পর ঢুকেছে। সামনে এখনো লম্বা সময়, যদি ডিসেম্বরের 26 তারিখ থেকে শুরু হয়, তার আগে পর্যন্ত আমার ধারণা অনেক রকম চেঞ্জ হবে। এই দলগুলোর আমরা যে দলটা পেয়েছি, এর বাইরে আসলে তারা অনেকে ডিরেক্ট সাইনিং করবে, ফরেন ক্রিকেটার আরও যোগ হবে হয়তো অল্প একটা উইন্ডোর জন্য। সেখানে আসলে চট্টগ্রাম ঠিক কিভাবে নিজেদের চিন্তা করছে দেখতে চাই, এবং টুর্নামেন্ট শেষে আসলে বা চলাকালীন সময়ে কোথায় দাঁড়ায় তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। এখনই আসলে এই প্রশ্নগুলো আমার মনে হয় না তোলাটাই সমীচীন। না, ওই যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় আলাপটা আছে, এবং হ্যাঁ এটা তো মানে এই বিভিন্ন এবং আমরা যে দেখি যা রটে তার খানিকটা হলেও যে আসলে ঘটে সেটা আমরা সময়ের শেষে কিন্তু দেখতে পাই। রংপুরকে স্ট্রং বলছি, রংপুর দুটো সারপ্রাইজিং তাদের যদি ইনক্লুশন বলি, ইতালিয়ান ক্রিকেটে খেলে ম্যাডসন তাকে নিয়েছে ডিরেক্ট সাইনিং এ, গতকাল আরেকজনকে নিয়েছে। ইতালির সাথে টি20 ওয়ার্ল্ড কাপে এবার বাংলাদেশ একই গ্রুপে পড়েছে। এইসব চিন্তা ভাবনা করে নিয়েছে নাকি আসলে তারা জেনে বুঝে সবকিছু? না, অবশ্যই আমার মনে হয় যে তাদের আসলে একটা ওই আমরা বলি না যে ধরুন ফুটবল বা ক্রিকেট, এই ধরনের ক্রিকেট আমরা স্কাউটিং খুব ইম্পর্টেন্ট, এবং রংপুরের এই ব্যাপারটা আছে। তারা আসলে স্কাউটিং করতে পছন্দ করে এবং তারা করেও। তারা বেশ কিছু এজেন্টের সঙ্গে তারা রেগুলার কমিউনিকেশন থাকে এবং কথা বলে। প্রথমত হচ্ছে যে তারা অবশ্যই তার পারফরম্যান্স সব কিছু বিবেচনা করে নিয়েছে, বিকজ তারা আসলে জানে যে ফরেন ক্রিকেটারদের পুরো সিজনের জন্য আসলে এবার হাই প্রোফাইল কোন ক্রিকেটারকে পাবে না, কারণ একই সাথে আরো দুটো ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে, বিগ ব্যাশ, এসএ টি20। ফলে তারা আসলে এমন একজন ক্রিকেটারকে চাইছিলেন যারা ফুল সিজন অ্যাভেলেবল থাকবেন এবং তাকে ব্যাটে বলে দুই দিকটাই কাজে লাগানো যাবে। সেই চিন্তা থেকে আমার মনে হয়েছে ওনাকে নেওয়া হয়েছে। এবং একই সাথে যেটা বললাম যে তারা আসলে ওই জায়গাটা একটু ওপেন রাখতে চায়, অপশন বেশি রাখতে চায়। আপনি দেখবেন যে লাস্ট যদি পিএসএল এর কথা বলি, সেখানে আমরা দেখেছিলাম সিকান্দার রাজাকে একটা ম্যাচের 10 মিনিট আগে বিমানবন্দর থেকে দৌড়ে গিয়ে ম্যাচ ধরেছিল, এবং রংপুরের এরকম রেকর্ড আছে তার আগের বিপিএলে একেবারে আগের রাতে বা পরের দিন সকালে এসে নেমে তাকে তারা ম্যাচ খেলিয়েছে। ফলে সেরকম নানান চমক আরও থাকবে রংপুরের দিক থেকে। বাট আপাতত মনে হয় এটা একটা পিওর তাদের পুরো টিম স্ট্র্যাটেজির অংশ, যেমন একজন ফরেন ক্রিকেটারকে পাওয়া ইয়াং এবং যে ভালো পারফর্ম করতে পারে। ইতে কাউন্টিতে রেগুলার খেলছে তারা দুজন, সেই দিক থেকে আসলে আমরা হয়তো দেখিনি সেভাবে খেলা, কিন্তু আসলে সারপ্রাইজিং একটা প্যাকেজ হতে পারে। ক্যাপ্টেন কে হবে? নুরুল হাসান সোহান আছে, লিটন কুমার দাস আছে। হ্যাঁ, সোহান আসলে রংপুরের মানে অবধারিতভাবেই সোহানই ক্যাপ্টেন। কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং হবে যে তাদের কেমিস্ট্রিটা কেমন হয়, কারণ ন্যাশনাল টিমে প্রথমত হচ্ছে লিটনের শুধুমাত্র অধিনায়কত্বই যে সোহান খেলেন তাই না, লিটন কিন্তু কিপিং গ্লোভসটাও সামলান, এবং সেক্ষেত্রে সোহান অ্যাজ এ অন ফিল্ডার হিসেবে তিনি থাকেন। এইখানে কি হবে? এখানে আসলে সোহান প্রবাবলি মানে কিপিংয়ে আমরা অনেকে এগিয়ে রাখি, বাট পরিসংখ্যান আবার কিন্তু লিটনও বলছে যে লিটনও ইজ নট যে সোহানের থেকে খুব খারাপ কিপার। সো এই দুইটা একটা বিষয়। একই সাথে দুজনে যেহেতু ক্যাপ্টেন, একজন ন্যাশনাল টিমের এবং একজন সোহান তো ধরুন ঘরোয়া লিগে রংপুর অনেকগুলো টুর্নামেন্ট জিতিয়েছেন তিনি, ফলে তার ক্যাপ্টেন হিসেবে দুই ক্যাপ্টেনের কেমিস্ট্রি এবং দলে আসলে ব্যাটিং পজিশন, সোহান কি নিজেকে আরেকটু উপরের দিকে নেবেন কিনা, লিটন কুমার দাস ওপেনিংই করবেন কিনা, এই বিষয়গুলো থাকবে। বাট এটা ইটস আ ভেরি গুড, আমি মনে হয় হেলদি একটা ব্যাপার হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য, যদি সোহান ক্যাপ্টেন্সি থেকে কিপার থেকে ভালো পারফর্ম করতে থাকেন।
এবং রংপুরের ক্যাপ্টেন হিসেবে, অন্যদিকে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হিসেবে লিটন কুমার দাস তিনিও যদি ভালো পারফর্ম করতে থাকেন এবং তিনিও যদি কিপিং গ্লোভস তাকে নিতে হয়, সো এটা একটা খুবই হেলদি একটা কম্পিটিশন থাকবে দুটো ক্রিকেটারের উপর। ওই ভালো করার প্রেশারটা থাকুক, যেটা আমাদের বাংলাদেশ ক্রিকেট যেন সেটা থেকে আলটিমেট লাভবান হয়। নিশ্চয়ই লিটনকে নিয়ে যে বিট করেছে সেটা আমাদেরকে তো খুব অবাক করে দিয়েছে, কারণ তার খুবই অবাক জাস্ট করে ইমিডিয়েট দিয়েছে। আগের দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি এত দারুণ একটা ইনিংস খেলেছেন এবং গতকাল অকশন হওয়ার আগ অব্দি যাদেরকে প্রেডিক্ট করতে বলা হয়েছিল প্রত্যেকে বলেছিল লিটনকে নিয়ে টানাটানি হবে, সেটা হওয়ার কথা। কিন্তু এইটা নিয়ে আমাদের ওখানে আরেকটা সারপ্রাইজিং এলিমেন্ট ছিল, এটা নিয়ে খুব আলাপ হচ্ছিল সাংবাদিকদের মধ্যে। কেউ বলছিলেন যে লিটন আসলে ডিরেক্ট সাইনিং এ অনেক বেশি টাকা চেয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজিগুলো দিতে চায়নি এবং এই কারণেই তাকে একটা কর্নার করে দেওয়া হয়েছিল অকশনে কিনা, মানে সিন্ডিকেট নাকি একটা দুটো ফ্র্যাঞ্চাইজি, হ্যাঁ আমরা সিন্ডিকেট শব্দটা ফুটবলে শুনি, অকশনে এটা হয়েছে কিনা, এবং শেষ পর্যন্ত তাকে মানে এত কমে যে পাওয়া যাবে এটা বোধহয় লিটন কুমার দাস নিজেও নিশ্চয়ই অবাক হয়েছেন খানিকটা। তবে এই বিষয়টা আসলে ছিল। কিন্তু যেটা হয় এই ধরনের টুর্নামেন্টগুলোতে আপনি যদি ভালো পারফর্ম করতে থাকেন তখন আসলে এই যে মেইন যে টাকাটার কথা বলা হচ্ছে ধরুন 75 লাখ, এর বাইরেও আসলে অনেক কিছু ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের দিতে চায় বা দেয় শেষ পর্যন্ত, এবং সেটা আসলে লিটন কুমার দাসের আমার মনে হয় যে সেটার তো অপরচুনিটি আছেই। বাট স্টিল লিটন কুমার দাস যে এবং মাত্র দুটো ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে শেষ পর্যন্ত বিট করছিল। এবং আপনি আরেকটা, যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে পারফরমেন্সের কথা বললেন, খুবই অবাক হয়েছে আমি আমাদের আরেক ওপেনার ইমনের বেস প্রাইসে তাকে নিয়ে নেওয়াতে। মানে খুবই অবাক করার মতো ব্যাপার, মাত্র 35 লাখ ছিল তার বেস প্রাইস, এবং সেটা তাকে নিয়ে আর কেউ আগ্রহ দেখালো না, যেখানে তিনি আগের ম্যাচে একটা দুর্দান্ত পারফর্ম করেছেন। আমি ভাবছিলাম যে ইমনকে নিয়েও বোধহয় একটু কারাকারি হবে, কিন্তু সেটাও হলো না, তাকেও নিয়ে নিয়েছে। সো সবকিছু মিলে অকশনে এরকম তো অনেক সারপ্রাইজিং এলিমেন্ট থাকেই, কিন্তু অবভিয়াসলি লিটন কুমার দাসেরটা একটু বেশি সারপ্রাইজিং ছিল। একেবারেই মনে হয় ফ্র্যাঞ্চাইজিরা আসলে ট্রাই করছে যে দেশে ঘরের মাটিতে এই সিচুয়েশনে কারা আসলে ভালো আউটপুটটা এনে দিতে পারবে, হয়তো এটা, কারণ প্রত্যেকে আসলে তার চেয়ে বড় কথা কোনো আমার মনে হয় এবার বিসিবি এই দিকটা খুব কড়াকড়ি, সবাইকে আসলে চিন্তা করতে হচ্ছে, আচ্ছা আমি যদি 1 কোটি টাকা দিয়ে নিই আমাকে তো এটা পে করতে হবে। তো ধরুন আমরা একটা সোশ্যাল মিডিয়ায় ট্রল দেখবেন যে আচ্ছা যতই টাকা দিই টাকা তো আর দিতে হচ্ছে না, কিন্তু এবার মনে হয় সেই সুযোগটা থাকছে না, ব্যাংক গ্যারান্টি দিতে হয়েছে প্রায় সবগুলো দলকেই, এবং অবশ্যই আসলে এই পেমেন্টের ইস্যুটাও ফ্র্যাঞ্চাইজিগুলোকে মাথায় রাখতে হচ্ছে, আমি কত ইনভেস্ট করবো, সেখান থেকে আমার রিটার্নটা কি। সেজন্য তাদেরকে বেশ রোয়ে শোয়ে ইনভেস্ট করতে কিন্তু আমরা দেখেছি, মানে খুবই সবার টাকা রয়েও গেছে। এক্স্যাক্টলি, ম্যাক্সিমাম টিমেরই আসলে কেউই পুরো পার্স তো খরচ করেনি, সবচেয়ে হাইয়েস্ট যে করেছে রংপুর, তারও আসলে অনেক টাকা, বিশেষ করে ইউএসডি অনেক টাকা এখনো রয়ে গেছে। তাদের হাতে সুযোগ আছে আসলে ঠিকঠাক কম্বিনেশন সাজানোর। ঢাকা ক্যাপিটালসকে নিয়ে যদি কথা বলি, বা তার আগে যদি একটু আসি, যে বাংলাদেশ যখন টি-20-তে হেরে যায় তখন গ্যালারিতে একটা প্ল্যাকার্ড প্রায় দেখবেন যে সাব্বির রহমানকে দলে চাই, সেই সাব্বির রহমানকে নিয়ে নিয়েছে, নাসির হোসেনকে নিয়েছে, তারপরে সাইফুদ্দিন আছে, মানে সব ফ্যান জোনকে টান দিয়ে দিয়েছে একেবারে ঢাকা ক্যাপিটালস। এরকম আমার মনে হয় যে ধরুন সাব্বির, নাসির আসলে এমন নাম এবং ব্র্যান্ড প্রবাবলি তাদেরকে আসলে ওই জায়গাটা থেকে যোগ করতে চায়। হতে পারে তাদেরকে অনেক নেতিবাচক সমালোচনা আছে, হতে পারে তার ন্যাশনাল টিমের বাইরে অনেকদিন, বাট স্টিল কিছু নাম আসলে ফ্যাক্টর, এবং সেটার কারণেও তাদেরকে আসলে, এবং প্রাইসটাও খুব রিজনেবল ছিল এই প্রাইসে তাদেরকে, যেহেতু তারা ধরুন দীর্ঘদিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, খেলেছেন, ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত, প্রবাবলি তাদের এক্সপেরিয়েন্সটাও তারা আসলে পেতে চায়। এবং একই সঙ্গে দুজনই আসলে পারফর্মারও বলা যায় যখন ছিলেন, সো এটা বোধহয় প্রবাবলি তাদের আরো একটা চান্স, হ্যাঁ এটা তাদের আরো একটা চান্স আসলে, যে তারা নিজেদের কি শুধুমাত্র ওই নামে বা অতীতের সাব্বির, নাসির একসময় ম্যাচ উইনার, সেটার জন্যই তারা আসলে পারফর্ম করে সেই নামেই তাদেরকে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, নাকি তারা আসলে এখনো তাদের শেষ হয়ে যাননি, তাদের ব্যাটে এখন ওই ঝলকটা আছে, সেটাও আসলে দেখার থাকবে। দেখাতে পারলে দারুণ ব্যাপার হবে, আর যদি না দেখাতে পারে তাহলে আমার মনে হয় যে তারা অনেকটাই হারিয়ে যেতে হবে আসলে একেবারে, তখন হয়তো আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, বাংলাদেশ হারলেও তাদেরকে হয়তো আর কেউ মনে রাখবে না। এখনো আসলে অনেকটা সময় বাকি আছে, এবার অকশন যেভাবে পিছিয়েছে, বিপিএল শুরু হওয়ার ডেট সেভাবে পিছিয়েছে, যে ডেটটা এখন আছে আশা করি সেই ডেটেই শুরু হবে, এবং আমরা দেখতে চাই যে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে কতটা জমে ওঠে, এবং সবাই তো চমক দেখানোর চেষ্টা করেছে, আর শেষ পর্যন্ত আমরা মনে রাখবো যে চ্যাম্পিয়ন হবে, সেই চ্যাম্পিয়নটা কে হয় সেটাই আমরা দেখতে চাই। নিশ্চয়ই আপনার সাথে তো আলোচনা হবে, অসংখ্য ধন্যবাদ।